Hello everybody, welcome to another new episode of PEC English. Okay, PEC English exam অর্থাৎ ক্লাস 5 এর প্রাইমারি এডুকেশন কমপ্লিশন ইংলিশ পরীক্ষায় মোট 13টা কোয়েশ্চেন আইটেমস থাকবে। আমরা এই কোয়েশ্চেন আইটেমস গুলো নিয়ে পার্ট বাই পার্ট কিছু টিউটোরিয়ালস আমরা তোমাদেরকে দেখাচ্ছি। ওকে, আজকে আমরা যে টিউটোরিয়ালটা দেখাবো সেটা হলো কোয়েশ্চেন নাম্বার 12 নিয়ে। ওকে, এবার আমরা একটু দেখব কোয়েশ্চেন নাম্বার 12 এই টপিকটার নাম হলো রিঅ্যারেঞ্জ। সো রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্সেস। আমাদের স্টার্টিং হেডলাইনটা দেওয়া থাকবে রিঅ্যারেঞ্জ দ্য ওয়ার্ডস এন্ড মেক সেন্টেন্সেস এন্ড এই টপিকটাতে মার্কস থাকবে 10। এই 10 মার্ক মানে হলো তোমাকে 5টা রিঅ্যারেঞ্জ দেওয়া থাকবে এবং প্রতিটা রিঅ্যারেঞ্জ 2 মার্কস ক্যারি করবে। সো এই 2 মার্কস কিভাবে ডিভাইডেড এটা নিয়ে আমি একটু বলি। সেটা হলো যে এই 2 মার্কস কে ডিভাইড করার জন্য আমাদের ফার্স্ট অফ অল সেন্টেন্স প্যাটার্ন আমাদের প্রথমে জানতে হবে এন্ড নাম্বার 2 পাংচুয়েশন মার্কস। তার মানে হলো in sentence whenever you are writing a sentence you need to follow a correct sentence pattern. Correct sentence pattern কেন? কারণ ইংলিশে আমরা বিভিন্ন ধরনের সেন্টেন্স বা বাক্য লিখে থাকি। According to use we generally write 5 types of sentences. আমরা 5 রকমের সেন্টেন্স লিখে থাকি। সেই 5 রকমের সেন্টেন্সের নামগুলো হচ্ছে assertive sentence, interrogative sentence, imperative sentence, optative sentence, and exclamatory sentence. So এই 5 রকমের সেন্টেন্সের 5 ধরনের প্যাটার্ন ফলো করতে হয় and if you know the pattern of writing these sentences you can easily write or correctly rearrange the question. Okay, তুমি তোমার given যে ওয়ার্ডগুলো থাকবে সেগুলোকে প্রপারলি অ্যারেঞ্জ করে একটা সেন্টেন্সে কনভার্ট করতে পারবা। সো টুডে আমি এই বিষয়টা নিয়ে একটু ডিসকাস করতে যাচ্ছি। ওকে, একটা ইম্পর্টেন্ট কথা বলে রাখি, সেটা হলো যে এই রিঅ্যারেঞ্জ করার সময় তোমাদের অনেকেই আমাকে প্রশ্ন করে যে এটা কি টেক্সচুয়াল থাকবে নাকি নন টেক্সচুয়াল থাকবে। আসলে এরকম কোনো ফিক্সড রুলস নাই। টেক্সচুয়াল নন টেক্সচুয়াল দুই ধরনের রিঅ্যারেঞ্জই আসার পসিবিলিটি থাকে। সো তোমাকে যেটা জানতে হবে correct sentence pattern and the use of punctuation marks. টেক্সচুয়াল রিঅ্যারেঞ্জ গুলোর জন্য আমরা সাজেস্ট করব যে তুমি তোমার টেক্সট বইয়ের ইম্পর্টেন্ট চ্যাপ্টারস গুলা ভালো করে পড়ো, দেন তোমার জন্য খুব সহজেই রিঅ্যারেঞ্জটা করা পসিবল হবে। আর নন টেক্সচুয়াল রিঅ্যারেঞ্জের জন্য you need to know the sentence pattern and the use of punctuation marks. Okay, let's focus on number 1. সো এই যে সেন্টেন্সটার মধ্যে কিছু ক্লু তুমি যদি দেখো তাহলে তুমি ইজিলি বুঝতে পারবা যে এই সেন্টেন্সটা কোন টাইপ অফ সেন্টেন্স। ওকে, লুক এট ক্লু নাম্বার 1, নট আমরা ইউজ করি নেগেটিভ সেন্টেন্স করার জন্য। we use not to make negative statements. নামবোধক বাক্য তৈরি করার জন্য আমরা not ব্যবহার করি। সো ফার্স্ট অফ অল এটা একটা নেগেটিভ সেন্টেন্স। ওকে, দেন আমরা আরেকটা জিনিস দেখব, the use of does. সো আমি প্রিভিয়াস ক্লাস বা টিউটোরিয়াল গুলোতে আমি বলেছিলাম যে do does did এগুলোকে আমরা এক ধরনের অক্সিলারি ভার্ব হিসেবে ইউজ করি। কখন ইউজ করি? যখন আমরা নেগেটিভ সেন্টেন্স তৈরি করতে চাই। কারণ নট এমন একটা অ্যাডভার্ব যেটা আমি সেন্টেন্সে ইউজ করতে হলে তার আগে আমাকে একটা অক্সিলারি ভার্ব দিতেই হবে এবং এই অক্সিলারি ভার্বটা do does did হতে পারে, এই অক্সিলারি ভার্বটা am is or was were হতে পারে, এই অক্সিলারি ভার্বটা কোনো মডেল অক্সিলারি লাইক shall will can could may might হতে পারে। সো যেহেতু এখানে আমার does এবং not একই সেন্টেন্সে দেখা যাচ্ছে, সো ডেফিনেটলি এটা একটা নেগেটিভ সেন্টেন্স। তাহলে আমি নেগেটিভ সেন্টেন্স প্যাটার্নে যদি এটাকে ক্রিয়েট করি তাহলে ফার্স্ট অফ অল আমার একটা সাবজেক্ট লাগবে
সাবজেক্ট এখানে নাসরিন, কারণ নাসরিন একটা মেয়ের নামকে বোঝাচ্ছে। তারপরে আমার লাগবে অক্সিলিয়ারি ভার্ব, সো ডাজ অক্সিলিয়ারি ভার্ব, নাসরিন ডাজ নট। দেন ডাজ নট এর পরে সবসময় মেইন ভার্ব দিতে হবে। এখন ভার্বটা হচ্ছে টেল, নাসরিন ডাজ নট টেল আ লাই। এখন আমি যদি এতটুকু লিখি তাহলে আই মে গেট 1, তার মানে 2 এর মধ্যে আমি 1 পেতে পারি। এখন আমি 2 এর মধ্যে 2 কেন পাবো না, সেটা হলো যে আই হ্যাভেন্ট এন্ডেড দিস সেন্টেন্স উইথ এনি পাংচুয়েশন মার্ক, কোনো পাংচুয়েশন মার্ক দেইনি। পাংচুয়েশন মার্ক কোনগুলা? ফুল স্টপ, কমা, কোয়েশ্চেন মার্ক, এক্সক্লামেশন মার্ক, এগুলোকে আমরা পাংচুয়েশন মার্কস বলি। তাহলে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স বা স্টেটমেন্ট বোঝায় যে সেন্টেন্সগুলো, সেগুলোকে আমরা অলওয়েজ ক্লোজ করব একটা ফুল স্টপের সাহায্যে, দেন ইটস ওকে। এখন এটা কমপ্লিট হয়েছে, আদার দেন তুমি ফুল মার্কস পাবা না। দ্যাটস ওয়াই আমি পাংচুয়েশন মার্কস এর উপরে বেশি গুরুত্ব দিলাম। সেকেন্ড ওয়ান, Shumi girl does school regularly too. Okay, you need to think about it. কেন? এখানে বোঝা যাচ্ছে সাবজেক্ট সুমি, সুমি সম্পর্কে কথা বলা হচ্ছে, স্কুলে যাওয়া নিয়ে বলা হচ্ছে, কিন্তু প্রবলেম হচ্ছে দিস ওয়ার্ড ডাজ। এখন আমি ডাজ কে আমি কোথায় বসাবো বা কিভাবে আমি এটা সেন্টেন্সটাকে অ্যারেঞ্জ করতে পারি? একটু খেয়াল করে দেখতে হবে যে সেন্টেন্স প্যাটার্নে ইন্টারোগেটিভ সেন্টেন্স আমরা যখন নাকি লেখি তখন যে প্যাটার্নটা ফলো করি সেটা কি? অক্সিলারি ভার্ব এভি, মানে অক্সিলারি ভার্বের সংক্ষিপ্ত রূপ অক্সিলারি ভার্ব এভি প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস extension question mark. So when we write an interrogative sentence we need to follow this structure, আর এই স্ট্রাকচারটার মধ্যে শুরুতে একটা অক্সিলারি ভার্ব লাগে। তাহলে ডাজ এক ধরনের অক্সিলারি ভার্ব, সো আমি যদি এই স্ট্রাকচারটা বুঝি এবং সেন্টেন্সটার দিকে একটু ভালো করে লক্ষ্য করি তাহলে আমি বুঝতে পারছি যে এটা আমার একটা ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। সো আমি এই প্যাটার্ন অনুযায়ী আগাই। সো ডাজ, দেন সাবজেক্ট সুমি, then verb go, then extension to school, then regularly. Now is it complete? No, it's not. এটা এখনো কমপ্লিট হয়নি, তার কারণ কি? পাংচুয়েশন মার্কস দেইনি। এখন এবার আমাকে I need to use my intelligence, I need to use my knowledge। সেটা কি? যে সেন্টেন্সের মধ্যে অ্যাসার্টিভ সেন্টেন্স হলে ফুল স্টপ দিব, বাট কোয়েশ্চেন বোঝায় যে সেন্টেন্সগুলো সেগুলো তো আর ফুল স্টপ দেওয়া যাবে না, তখন দিতে হবে কোয়েশ্চেন মার্ক। সো রিমেম্বার ইট, তুমি ইন্টারোগেটিভ সেন্টেন্সের শেষে অলওয়েজ একটা কোয়েশ্চেন মার্ক দিবা। নাও ইট ইজ কমপ্লিট, ওকে? দেন গো ফর নাম্বার সি। ওকে, কোয়েশ্চেন নাম্বার সি তে একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো এখানে কোনো নাউন নাই, এখানে কোনো সাবজেক্ট নাই, তো তাই বলে কি সেন্টেন্স হবে না? অবভিয়াসলি হবে। ইংলিশে সবচেয়ে স্মলেস্ট, সবচেয়ে ছোট সেন্টেন্স হচ্ছে গো, জি ও গো, যাও। এটা হলো ইংলিশের সবচাইতে ছোট বাক্য। এখন আমার কোয়েশ্চেন হলো, যাও তো একটা কাজ, একটা ভার্ব দিয়ে কি একটা সেন্টেন্স হয়ে যায়? অবশ্যই। ইংলিশ এক ধরনের সেন্টেন্সকে আমরা বলে থাকি ইম্পারেটিভ সেন্টেন্স। এই ইম্পারেটিভ সেন্টেন্স গুলোর মাধ্যমে আমরা কাউকে অর্ডার বা কমান্ড, অ্যাডভাইস অথবা ইনস্ট্রাকশনস দিয়ে থাকি। আর এই ইম্পারেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে ভার্ব plus object or verb plus extension. So extension বা object দুইটাই তুমি ইউজ করতে পারো। মনে রাখতে হবে যে এক্সটেনশন আসলে
অবজেক্ট এবং আদার্স যে অ্যাডভার্বসগুলো সেগুলোর একটা কম্বিনেশন, আর অবজেক্ট হচ্ছে শুধু যে নাউন বা প্রোনাউনটা ভার্বের পরে থাকে সেটা। ওকে, সো ভার্ব আর এক্সটেনশন দিয়ে একটা সেন্টেন্স হচ্ছে, সেটা কোন ধরনের সেন্টেন্স হচ্ছে? ইম্পারেটিভ সেন্টেন্স হচ্ছে। খুব সিম্পল एग्जांपल দিতে পারি, গিভ মি আ পেন, ওপেন দ্য ডোর, কাম হিয়ার। সো এইগুলা হলো খুবই কমন এবং ইজি কিছু ইম্পারেটিভ সেন্টেন্সের এক্সাম্পলস। এবার আমরা একটু দেখি এই সেন্টেন্সটাতে তো সেরকমই একটা ঘটনা ঘটছে যেখানে সাবজেক্ট নেই, তাহলে এখানে আমি কি দিয়ে স্টার্ট করতে পারি? ভার্ব স্পিক, তারপরে আমার হচ্ছে ট্রুথ, তারপরে সত্য কথা বলা, এইটা বোঝানো হচ্ছে। তাহলে স্পিক দ্য ট্রুথ, মনে রাখতে হবে ট্রুথ নাউনটার আগে অলওয়েজ একটা আর্টিকেল লাগে, সেটা হলো দ্য। স্পিক দ্য ট্রুথ। এখন অলওয়েজ ওয়ার্ডটাকে আমি এখন কোথায় সেট দিব? শেষে দিলে ইট ডাজন্ট সাউন্ড গুড, স্পিক দ্য ট্রুথ অলওয়েজ। বাট আমি যদি এট দ্য বিগিনিং অফ মাই সেন্টেন্স আমি যদি একদম শুরুতে দেই অলওয়েজ স্পিক দ্য ট্রুথ, দেন ইট সাউন্ডস গুড। ওকে, তাহলে এই অলওয়েজ ওয়ার্ডটাকে ইম্পারেটিভ সেন্টেন্স আমরা যখন ব্যবহার করব তখন আমরা বাক্যের স্টার্টিং এ দিব অলওয়েজ স্পিক দ্য ট্রুথ। সো নাও আমি এখানে কোন ধরনের পাংচুয়েশন মার্কস দিব? যেহেতু ইম্পারেটিভ সেন্টেন্স দিয়ে কাউকে কোয়েশ্চেন করা বোঝায় না বা কাউকে কোনো প্রশ্ন করা বোঝায় না, তো সেহেতু এখানে কোয়েশ্চেন মার্ক দেওয়া যাবে না। আর আরেকটা পাংচুয়েশন মার্কস হচ্ছে এক্সক্লামেশন ওয়ার্ডস, যেটা কিনা আমরা যখন কোনো আমাদের ইনার ফিলিংস, স্ট্রং ফিলিংস বা আমাদের মনের কোনো ইচ্ছা বা বাসনা প্রকাশ করার জন্য ব্যবহার করি, ওই ধরনের বাক্যগুলোতে লিখি, তাই সেটাও ইউজ করা যাবে না। তাহলে বাকি থাকে কি? ফুল স্টপ। মনে রাখতে হবে আফটার অ্যাসার্টিভ সেন্টেন্স অ্যান্ড ইম্পারেটিভ অ্যান্ড অপটেটিভ, এই তিন ধরনের অ্যাসার্টিভ, ইম্পারেটিভ, অপটেটিভ, এই তিন ধরনের সেন্টেন্সের পরে আমরা ইউজ করব ফুল স্টপ। ওকে, দেন নেক্সট ওয়ান। সো এই সেন্টেন্সটার মধ্যে একটা ভার্ব মে, একটা ভার্ব, এটাকে আমরা এক ধরনের মডেল অক্সিলারি ভার্ব বলে থাকি। এই মে মডেল অক্সিলারি ভার্বটা আমরা অপটেটিভ সেন্টেন্স লেখার জন্য ব্যবহার করি। মে ইউ বি হ্যাপি, মে গড ব্লেস ইউ, মে বাংলাদেশ লিভ লং, মে ইউ উইন দ্য রেস। সো এই ধরনের কোনো ইচ্ছা বা প্রার্থনামূলক বক্তব্য কাউকে বলার জন্য ইংলিশে আমরা অপটেটিভ সেন্টেন্স ব্যবহার করব। আর অপটেটিভ সেন্টেন্স শুরু করার জন্য আমরা মে এই অক্সিলিয়ারি ভার্বটাকে লিখব। তাহলে সেদিক থেকে চিন্তা করে দেখি, মে, দেন আই নিড এ সাবজেক্ট, গড ইজ দ্য সাবজেক্ট, কারণ ব্লেসটা কে করবে? গড করবে। মে গড ব্লেস ইউ। আর আমি অলরেডি বলেছি যে ইম্পারেটিভ, অবজেক্টিভ আর অ্যাসার্টিভ সেন্টেন্সের পরে ফুল স্টপ বসে। ওকে, দেন নেক্সট ওয়ান, we who own have met them. Well, there were tens of thousands of words in English. ইংলিশে প্রচুর ওয়ার্ড থাকে আর ওয়ার্ড আছে, ব্যবহার হয়। এর মধ্যে কিছু ওয়ার্ড যেমন আলাস, হুররা, ফাই, টাট, ওফ, এই ওয়ার্ডগুলোর আসলে পার্সোনালি কোনো মিনিং নাই, এগুলোর কোনো ডিকশনারি মিনিং নাই, এগুলোর কোনো আবিধানিক মিনিং নাই। লাইক FATHER, ফাদার ওয়ার্ডের বাংলা অর্থ হচ্ছে বাবা। বাট আলাস, ফাই, টাট, এগুলো আসলে কোনো নাউন বা কোনো নির্দিষ্ট কোনো বিষয়কে বোঝায় না। রাদার এগুলো হচ্ছে এক ধরনের আমাদের ফিলিংস শেয়ার করার জন্য, আমাদের মনের অনুভূতিকে ব্যক্ত করার জন্য ব্যবহার করা কিছু শব্দ, যেমন হায়, ওমা, ছি, না, এই ধরনের কথা আমরা বাংলায় বলে থাকি। তো ব্যাপারটা অনেকটা ওইরকম। সো এই ধরনের কোনো ওয়ার্ডকে ইংলিশে আমরা বলি ইন্টারজেকশন, এগুলোকে বলা হয় ইন্টারজেকশন। সো এই ইন্টারজেকশন গুলোকে দিয়ে আমরা যে সেন্টেন্সগুলো প্রডিউস করব সেই সেন্টেন্সগুলোকে আমরা বলে থাকি এক্সক্লামেটরি সেন্টেন্স। আই রিপিট, ইন্টারজেকশন দিয়ে আমরা যখন কোনো সেন্টেন্স লিখবো সেই সেন্টেন্সগুলোকে আমরা বলবো
এক্সক্লামেটরি সেন্টেন্স। আমি এবার এটা এখানে একটু চেক করে দেখি যে এখানে হুররে একটা ইন্টারজেকশন দেখা যাচ্ছে, তাহলে আমরা এই সেন্টেন্সটা একটা এক্সক্লামেটরি সেন্টেন্স হবে। সেটা কিভাবে হবে? আমরা অলওয়েজ ইন্টারজেকশনটাকে স্টার্টিং এ দিব এবং ইন্টারজেকশনের পরে আমরা একটা এক্সক্লামেশন মার্ক দিব, হুররে। দেন আমাদের সাবজেক্ট বসবে এন্ড অবভিয়াসলি ইন্টারজেকশনের এক্সক্লামেটরি মার্কের পরে আমাদের আবার ক্যাপিটাল লেটার দিয়ে স্টার্ট করতে হবে। হুররা, উই হ্যাভ won the match, then full stop. So আসলে এই সেন্টেন্সটা দুটো সেন্টেন্সের কম্বিনেশন। এটুক পার্ট অর্থাৎ উই হ্যাভ won the match, এই পার্টটুক হচ্ছে একটা অ্যাসার্টিভ সেন্টেন্স, আর হুররা এক্সক্লামেশন মার্ক এটুক হচ্ছে একটা এক্সক্লামেটরি সেন্টেন্স। সো এক্সক্লামেটরি এন্ড অ্যাসার্টিভ এই দুইটা একসাথে বসে এই সেন্টেন্সটাকে ক্রিয়েট করলো। বাট যদি বলা হয় এটা কি ধরনের সেন্টেন্স, এটাকে এক্সক্লামেটরি সেন্টেন্সই বলা হবে বিকজ অফ দিস সাইন। সো এইভাবে আমরা যদি সেন্টেন্স প্যাটার্ন আর কারেক্ট পাংচুয়েশন মার্কস বসিয়ে বসিয়ে রিয়ারেঞ্জটাকে তৈরি করি, দেন my each and every sentence will be grammatically correct and I will get full mark. So in this way you have to practice a lot. So till then, goodbye.